বারবার মুকুন্দ পেছনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছিল শব্দটা কিসে, কিন্তু কোথাও কোনো শব্দ এখন আর আসছে না। পেছনের দিকে তাকালে আকাশের কোণে জমা হওয়া কালো মেঘটা যেন মুকুন্দর চোখে এসে বারবার খোঁচা দিচ্ছে, যেন কেউ তার অজ্ঞাতে তাকে বলতে চাইছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে, না হলে বৃষ্টি নামলে তাকে বিপদে পড়তে হবে, কারণ তার দুই হাতে রয়েছে দুটো ভারী ব্যাগ। মুকুন্দ কুমোরের ছেলে, মাটির জিনিসপত্র তৈরি করাই তাদের কাজ। তবে হাটে বাজারে এখন মাটির ছোট ছোট খেলনার চল হয়েছে। মাটির খেলনা তৈরি করে তারপর সেগুলো আগুনে পুড়িয়ে লাল করে তাতে রং চড়ানো হয়। মুকুন্দ সেই ব্যাগ হাতে করে নিয়ে ফিরছিল। এখনো তার বাড়ির পথ অনেকটা। আকাশ মাঝে মাঝে গর্জন করে নিজের মেঘের আধিক্যটুকু জানান দিচ্ছিল। মুকুন্দ একবার আকাশের দিকে তাকিয়ে বলল, আর একটু পরে না হয় হোক, এতক্ষণ যখন হয়নি তাহলে আমি বাড়ি ফিরেই যাই বরং, তারপরে বৃষ্টি নামুক, বুঝলে? কথাটা বলে সে নিজের মনেই হাসল, যেন ওই আকাশটা আর আকাশের মেঘ তার চেনা কেউ, যে তার কথা শুনবে। মুকুন্দ মাঝে মাঝে এমনটা করে, কিন্তু এখন তেমন যেন অন্যরকম বলে মনে হচ্ছে। চারপাশের বাতাসটা ক্রমেই যেন ভারী হয়ে আসে, আর এর মধ্যে কোথা থেকে যেন সেই শব্দটা আরো একবার শুনতে পেল সে। একটা কাকের ডাক, খুব কাছে কোথাও কাকটা ডাকছে। কিন্তু প্রথমত রাতের বেলা কাক ডাকে না, আর দ্বিতীয়ত মুকুন্দ যদি মনে করে একটা কাক না হয় পথ ভুলে তার পিছু পিছু আসতে গিয়ে ডাকছে, তাহলে সে পেছনে তাকালেই কাকটাকে দেখা যাচ্ছে না কেন? এই তো মনে হলো তার মাথা থেকে খানিকটা উপরের দিকে কাকটা। হঠাৎ করে পেছনে তাকিয়ে মাথার উপরের দিকে যেই মুখটা তুলেছে, অমনি দেখতে পেল একটা কাক, আর কাকটা ঠিক উঠতে উঠতে দুটো পায়ের ছোট ছোট খোঁচা খোঁচা নখ দিয়ে মুকুন্দর একবারে একটা চোখের উপর ঝাঁপিয়ে পড়েছে। বাঁচাও বাঁচাও, কি হলো? মুকুন্দ ব্যাপারটা বুঝতেই পারেনি। এত দ্রুত ঘটনাটা ঘটে গেছে চোখের ওপর যন্ত্রণা হতেই তার হাত থেকে দুটো ভারী ব্যাগ ছিটকে পড়ল গ্রামের পথের উপরে। কাকটা কিন্তু সেভাবে থেমেনি। সে মুকুন্দর দুটো চোখ যেন উপড়ে নিতে চাইছে। বারবার দুটো কালো ঠোঁটের ধারালো ঠক্কর দিয়ে ক্ষত বিক্ষত করতে চাইছে মুকুন্দর মুখটা। মুকুন্দ দু হাতে চোখ ঠেকেছিল। তার চোখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। পালাতে গিয়ে ছিটকে পড়েছিল পথের এক পাশে জমির মধ্যে। জমিতে জল ছিল, কয়েকদিন আগেই চারা পোতা হয়েছে। জমিতে জল আর কাদা মিলে কেমন যেন মিঠে হয়ে আছে খানিকটা। তাতে মুকুন্দর একটা পা ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে মনে হলো পায়ের তলায় কিছু যেন একটা ঢুকে গেছে। একেতেই চোখের এই যন্ত্রণা, তার উপর পায়ের তলায় ধারালো কিছু একটা ঢুকে যাওয়া, সবকিছু মিলিয়ে একবারে মুকুন্দ চিৎকার করে ওঠার আগেই মুখ থুবড়ে পড়ল জমির উপরে। ব্যাস, সে কাদামাখা জলের ভেতরে তার মুখটাও খানিকটা ঢুকে গেল। কোন রকমে নিজেকে টেনে তুলেছে। দুটো চোখের রক্ত আর কাদা যেন মাখামাখি হয়েছে। দু হাতে নিজের চোখ থেকে কাদা সরানোর চেষ্টা করতে করতে চিৎকার করে ডাকতে লাগলো কাউকে, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও। কিন্তু মুকুন্দ নিজেও জানে গ্রামের এই দিকটায় অন্ধকার নামার পরেই লোকজন থাকে না। কোন পথে হাঁটছে, কোন দিকে যাচ্ছে, কিছুই সে বুঝতে পারছিল না। তবে এটা বুঝতে পারছিল জমির কাদার উপরে সে হেঁটে চলেছে। জমিতে বোনা ধানের চারাগুলো তার পায়ের চাপে যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। আর একটু এগিয়ে যেতেই জলের শব্দ শুনতে পেল মুকুন্দ। মাঝে মাঝে পাশের খাল থেকে ছোট্ট আল কেটে জল আসে জমিতে। যে জমিতে কাদা জল হয়ে আছে সেই জমিতে নিশ্চয়ই জল ঢুকেছে। মুকুন্দ জলের শব্দ শুনে সেদিকেই এগিয়ে গেল। জলের শব্দে শব্দে আলের কাছে গিয়ে পৌঁছল। আজ সারা রাত ওই জমিতে জল ঢুকবে খাল থেকে, তারপর কাল সকালে বন্ধ করে দেওয়া হলো। কাদামাটি সরিয়ে সেই পরিষ্কার জল নিজের চোখে মুখে ঝাপটা দিলে সে। তখনও চোখ থেকে রক্ত বেরোচ্ছে, রক্তের ধারা কাদার উপর ভেসে নামছে। মুকুন্দ কোনো রকমে দুই চোখের পাশে জমা হওয়া কাদা সরিয়ে ফেলল। চোখটা জ্বালা করছে, একটা যন্ত্রণা যেন মাথার ভেতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। কোনো রকমে চোখটা পরিষ্কার করে সামনের দিকে তাকিয়েছে। এমন সময় দেখতে পেল আবার সেই কাকটা তার ঠিক সামনেই বসে আছে।
এতক্ষণ ধরে কোনো শব্দ করেনি, যেন মুকুন্দর চোখ পরিষ্কার হওয়ার জন্য সে অপেক্ষা করছিল। মুকুন্দর সামনে তাকাতেই কাকটা আবার ঝাঁপিয়ে পড়ল তার উপরে। কাটা কলা গাছের মতন যেন ধপ করে ছিটকে পড়ল মাটিতে। মুকুন্দ চিৎকার করতে লাগলো, কিন্তু সে কাকের শরীরে যেন হাতির বল। দুটো চোখ ক্ষত বিক্ষত করে ফেলল সে। মুকুন্দর শরীরটা তীব্র যন্ত্রণা নিয়ে পড়ে রইল খালির কাছটাতে, যেখান থেকে আল পথে জল এসে ঢুকেছে জমির ভেতরে। পরদিন সকালে যখন তার মৃতদেহটা গ্রামের লোকেরা দেখতে পেল, ততক্ষণে শরীরে সব রক্ত খাল থেকে আসা জলের সাথে জমির মধ্যে গিয়ে মিশেছে। এই দৃশ্য দেখে বড় সাহসীদের পর্যন্ত বুক কেঁপে উঠেছিল। সে কথা আর বলে দিতে হয় না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন সুকান্ত দাসের কলমে তারানাথ ও কাকতন্ত্রের মায়া। শুনতে থাকো গল্পটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি অনেকদিন আগে আমাদের একটা কাকের গল্প বলেছিলেন, মনে আছে? বলেছিলেন কাক নিয়ে এক তন্ত্র আছে, কাকতন্ত্র না কি যেন একটা বলেছিলেন। তো ওই কাকের আর কোনো কথা আপনার জানা আছে? মানে কাকতন্ত্র নিয়ে কিংবা অন্য কিছু? আসলে ঠাকুরমশাই, আজ আপনার বাড়িতে আসার পথে রাস্তায় একটা কাক দেখলাম। যেন আর 4-5টা কাকের চেয়ে একটু বড়, একটু কালো রঙের। কাকের শরীর সচরাচর অতটা কালো হয় না, কোথাও না কোথাও একটু সাদাটে ভাব থেকেই থাকে। কিন্তু এই কাকটার গোটা শরীরে যেন কুচকুচে কালো, আর তার চোখের মণি যেন আরো কালো, অথচ চোখের মণির মধ্যে একটা সাদা ভাব আছে। তারানাথ কিশোরীর কথা খুব মন দিয়ে শুনল, তারপর বলল, তোমরা যে কাকের কথা বলছো তা সাধারণ কোনো কাক হতে পারে। মাঝে মাঝে এমনটা হয়, অনেক কাকও মনে হয় অনেকটা কোকিলের মতোই বড় আর কুচকুচে কালো। তাকে দেখতেও অনেকটা একই রকম, কিন্তু এমন কাক দেখা যায় না, বিশেষ করে এখনকার এই শহরে। তারানাথ কিছু একটা নিয়ে দ্বিধার মধ্যে পড়েছিল। আমি বললাম, সে যাই হোক, সে কথা এখন থাক, আপনি বরঞ্চ বলুন, আর যদি তেমনই আর কোনো কাকের কথা থাকে বা কোনো কাকতন্ত্রের গল্প আপনার জানা থাকে। জীবনে অনেক তন্ত্রের কথা জেনেছি, অনেক সাধনাও করেছি, সিদ্ধি লাভ করতে পারিনি, সে কথা আলাদা। কিন্তু কিছু ভয়ঙ্কর নিম্ন স্তরের তন্ত্রের মধ্যে এই কাকতন্ত্র রয়েছে। এই সাধনা যারা করে তাদের ভালো হয় না। এই কাকতন্ত্র নিয়ে যারা সাধনা করে তাদের মধ্যে তো সামান্য সংখ্যক সাধুই ভালোর জন্য সাধনা করেছে, বাকি সবাই কাকতন্ত্রের সাধনা করে ক্ষমতার জন্য। এক অতি নিম্ন স্তরের তন্ত্র হলে বেশ সাধনা, কিন্তু বেশ কঠোর। তবে একবার সিদ্ধি লাভ করতে পারলে এই তন্ত্রের ক্ষমতা এতই অপরিসীম যে সাধক বিফল খুব কম ক্ষেত্রেই হয়। বিশেষ করে অন্য কোনো কাকতন্ত্রে দীক্ষিত সাধক সেই স্থানে এসে তাকে বাধা না দিলে তাকে আটকানো অসম্ভব ব্যাপার। আপনি বলেছিলেন কোন এক সাধু নাকি আপনাকে বাঁচিয়েছিল, আর ও কথা নয়, এমন কোনো ঘটনার কথা বলুন যেখানে কোনো এক সাধক কাকতন্ত্র দ্বারা কারোর ক্ষতি করতে চেয়েছে। তারানাথ
সিগারেট ধরিয়েছিল। সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, তোমাদের সব কিছুতেই অবিশ্বাস আর সব কিছুতেই বড় কৌতূহল। তোমরা সব সময় সবকিছু বিচার করে নিতে চাও, তাতে আপত্তি নেই। তাহলে শোনো, দাঁড়াও, সিগারেটটাকে শেষ করি। আজ সকালে কিশোরী যখন আমার বাড়িতে এসে পৌঁছলো, তখন আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। কিশোরী একটু দেরি করেই এসেছিল। ঘরে ঢুকে বলল, বড্ড দেরি হয়ে গেল। একটা কাজ করো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর দেরি করে লাভ নেই, বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। সে ঠিক আছে, কিন্তু তোমার এত দেরি হলো যে? ছিলে কোথায়? আর বলো না, ওই আমাদের মেশেরই এক লোকের একটা কাজে আটকে গিয়েছিলাম। বয়স্ক লোক, না করা সম্ভব নয়। তাছাড়া এই একটা দিন ছাড়া তো আর ছুটির সময় ভালোভাবে পাওয়া যায় না। একটা কাজের জন্য দেরি হয়ে গেল, তবে কাজটা হয়েছে, এটাই অনেক। চলো চলো। অন্য সময় হলে কিংবা হাতে সময় থাকলে হয়তো কিশোরীকে সে কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু তখন আর এসব কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো না। বললাম, আমি তৈরি আছি, ছাতা এনেছো তো? আমরা বাইরে বেরোলেই তো আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এই হয়েছে এক জ্বালা। বাইরে বেরোতে বেরোতেই সত্যি বৃষ্টি শুরু হলো। ছাতা মাথায় দিয়ে এত দূর হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই আমরা ট্রাম ধরলাম। যখন আমরা মঠ লেনে এসে নামলাম, তখন কিন্তু আবার বৃষ্টিটা কমে গেছে। রাস্তা থেকে তেলে ভাজা আর সিগারেট কিনে আমরা যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। তারানাথ তক্তপোষের এক পাশে দেয়ালে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে চলেছিল। কিশোরী এবার গলা খাকড়িয়ে বলল, এত তন্ময় হয়ে কি ভাবছেন ঠাকুর মশাই? আরে, আমরা যে এসেছি তাও কি বুঝতে পারেননি? তোমরা যে আসবে তা তো আমি অনেক আগে থেকেই জানতাম, তবে আজ যে দেরি করে আসবে এ কথাও আমি জানতাম। আজ এই যে বিলম্ব, তার জন্য কে দায়ী সে কথাও আমি জানি। এই জন্য দায়ী হলো কিশোরী। তুমি এই বিশেষ কাজের জন্য সামান্য দেরি করেছ, তারপরে বৃষ্টি, তারপরে তোমাদের আজ হেঁটে আসা হলো না। এ কথা নয়, আমি ভাবছি অন্য কিছু। মাঝে মাঝে তারানাথ আমাদের এমন অবাক করে দেয় যে মাঝে মাঝে এমন সব কথা সে আমাদের বলে বসে, যাতে তার ক্ষমতা সম্পর্কে মাঝে মধ্যেই আমাদের সংশয় প্রকাশ করতে হয়। অবশ্য তা মুহূর্তের মধ্যে কেটেও যায়। তা এমনই একটা কথা সে আমাদের একটু বলেছিল। তো তারপর কিশোরী বলে উঠল, ঠাকুর মশাই, আজ বড্ড দেরি হয়ে গেছে। আজ আর সময় নষ্ট করতে চাই না, তাড়াতাড়ি গল্প বলুন তো দেখি। ঠিক তখনই আমি সেই কাকের কথাটা মনে করলাম। আজ আসার সময় কাকটাকে সত্যি আমরা রাস্তার এক পাশে দেখতে পেয়েছিলাম। সিগারেট শেষ করে তারানাথ আমাদের সামনে এসে বসলো। তারপর বলতে শুরু করলো, সেবার গ্রীষ্মের সময়, গ্রীষ্ম পেরিয়ে বর্ষা আসতে শুরু করেছে। কেমন এক অবস্থা তখন। সেবার গ্রীষ্মের সময় বাড়ি ফিরে এসেছিলাম। কি কাজে ফিরেছিলাম সেটা ভালোভাবে মনে পড়ে না, তবে বাড়ি ফিরে এসে বেশ কয়েকদিন কাটিয়েছি, আর থাকার ইচ্ছে হলো না। তারপর কি মনে হতে একদিন বেরিয়ে পড়েছি। সেদিনই গ্রাম ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে ছিল।
কিন্তু সেদিন গ্রাম থেকে বেরিয়ে গ্রামের বাইরে সেই পুরো জঙ্গলের কাছে যেতেই ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। কি মনে করে সেখানে সময় কাটিয়ে একটু পরে বাড়িতে ফিরে এসেছি। তারপর শুনতে পেলাম আমার সঙ্গে দেখা করতে কে যেন এসেছে। দেখলাম আমাদের এই গ্রামেরই এক চেনা বন্ধু। ছোটবেলায় বেশ সাক্ষাৎ ছিল, এখন সেসব সময়ের অভাবে হয় না। আমি থাকি না, তাছাড়া মাঝে মাঝে সেও থাকে না। বাণিজ্যের কাজে তাকে এক গ্রাম ও গ্রাম করে বেড়াতে হয়। তার সাথে বেশ খানিকক্ষণ কথাবার্তা হলো। তারপর সে তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে চলে গেল। তার বাড়ি গ্রামের একদম বাইরের দিকে। তাতে আমি যে এখান থেকে চলে যাব বলে ঠিক করেছি সে কথা তাকে জানিয়ে দিলাম। তবে সে বললে, তাতে কি আছে, আমার বাড়িতে না হয় একটা দিন থাকলি, তারপর সেখান থেকে তুই বেরিয়ে পড়িস। আমি জানি তুই এখন সাধু হয়েছিস, তোকে আটকে রাখাটা ঠিক কাজ নয়, তাতে অন্যায় হবে। তবে আমার বাড়িতে একটা দিন থাকতে তোর অসুবিধা হওয়ার কথা নয়। তার কথায় পরদিন সকালে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলের দিকে তার বাড়িতে গিয়ে পৌঁছেছি। ভবানীর সঙ্গে তার স্ত্রী, তার কন্যা, এমনকি বাড়িতে দুজন লোক রয়েছে। তাদের অবস্থাও খুব একটা খারাপ নয়। আমার বেশ ভালোভাবে আপ্যায়ন করলো। তার বাড়ির দাওয়ায় বসে দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। বিকেলের দিকে তার বাড়ির দাওয়ায় বসে কথা বলছি, এমন সময় একজন লোক এসে উপস্থিত। তার পরনে সাদা ধুতি, গায়ে সাদা জামা, দেখে বেশ ভদ্রস্থ এবং অর্থবান বাড়ির লোক বলে মনে হলো। বাড়িতে এসে ভবানীর খোঁজ করলো। ভবানী তাকে দেখে বেশ উত্তেজিত হয়ে এগিয়ে গিয়ে তাকে সম্ভাষণ জানালো। কথায় কথায় জানতে পারলাম তার নাম রাধা মোহন ব্রহ্মচারী। সে একটা বিশেষ কারণে এই ভবানীর কাছে এসেছে। তা ভবানী তাকে এনে আমার কাছে বসালো। আলাপ পরিচয় করানোর পরে রাধা মোহন ব্রহ্মচারী বললেন, তুমি আমাদের ভবানীর বন্ধু, আমার ছেলের মতোই তুমি। তবে তুমি যেহেতু সাধক মানুষ, তোমায় তো আর সেভাবে ডাকা যায় না, তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না। তার বয়স আমার চেয়ে অনেকটাই বেশি। মাথা চুল সাদা হয়ে গেছে, কপালের পুরো পর্যন্ত সাদা একেবারে ধপ ধপ করছে। তো সে আমায় তুমি বলবে না তো কি আপনি বলবে? সে না, আপনার যেটা মনে হয় আপনি আমায় বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু আপনার যে বড় বিপদ রয়েছে। কথাটা শুনে সে আমার দিকে অদ্ভুত চোখে তাকালো। তোমরা জানো মানুষের ব্যাপারে সামান্য কিছু কথা আমি বলে দিতে পারি, তখনও সেই সামান্য ক্ষমতা আমি লব্ধ করতে পেরেছিলাম। সে কথা শুনে কিন্তু রাধা মোহন ব্রহ্মচারী আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপরে বললেন, তোমার কথাটা বেশ মনে ধরলো, তবে সত্যি যে আমি একটা বিপদ নিয়ে এসেছি
তা অনুমান করা খুব একটা কঠিন কাজ নয়। আমার কথায় কিংবা আমার চরিত্রের ভাবে এমন কিছু বোঝা যায়, কিন্তু কি রকম বিপদ সে কথা কি তুমি বলতে পারবে? আমি কিছুক্ষণ স্থির তার কপালের দিকে তাকিয়ে রইলাম, তারপর বললাম, বিপদ আপনার নয়, বিপদ শুরু হয়েছে আপনাদের গ্রামে। তবে খুব বেশি দিন নয়, এই সপ্তাহ খানেক হবে আপনি বাধ্য হয়ে ভবানীর কাছে এসেছেন যদি কোনো সাহায্য পান। তবে আপনাকে একটা কথা বলি, এই বিষয়ে ভবানী কোনো সাহায্য করতে পারবে না। কজন মারা গেছে এই বসে আমার কথায় অবিশ্বাস করতে পারল না। আমার একটা হাত চেপে ধরে বলল, দেখো বাবা, আর তুমি কি করে সব জানলে তা আমি জানি না আর জানতেও চাই না, কিন্তু এই বিপদ থেকে কিন্তু আমাদের রক্ষা করতেই হবে। বুঝতেই তো পারছো, গ্রামের লোক ভয়ে ভয়ে রয়েছে। ওই আমার বাড়ির কাজের লোক হরি আমার বাড়িতে ধান ঝাড়াইয়ের কাজ করত। দুদিন আগে ওকে মৃত অবস্থায় পেয়েছি। কি ভরসায় থাকি বলো তো ছেলে পুলে নিয়ে? যদি কোনো একটা বিপদ ঘটে যায় কি হয় তখন বলো দেখি। কিন্তু তারানাথ, এই রাধামোহন বাবু যে বিপদে রয়েছে সে কথা তুই বুঝলি কি করে? সে কথা ওভাবে বোঝানো যাবে না, আর সেটা বোঝানোর সময় এখন নেই। পাশের গ্রামে মানে হিমপোতা, সেখানে তো আগেও তুই একবার গিয়েছিস, কিন্তু হঠাৎ করেই যে বিপত্তি শুরু হলো কেন বলতে পারেন? তা তো ঠিক বুঝতে পারছি না বাবা, তবে তোমার কি কিছু মনে হচ্ছে? গ্রামের আমরা তো সেভাবে কিছুই জানি না। হ্যাঁ, তবে যারা মারা যাচ্ছে বীভৎসভাবেই তারা মরেছে। তাদের দু চোখ যেন কেউ ধারালো কিছু দিয়ে খুবলেছে। চোখ থেকে বেরিয়ে আসার রক্ত বেরোতে বেরোতে সারা রাত পথের ধারে ছটফট করতে করতে তারা মরেছে। চোখ? তার মানে আমি যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই কিছু একটা হবে। আচ্ছা, আপনাদের গ্রামে রাতের বেলা কেউ কোনো কাক দেখতে পেয়েছে? কাক? কিন্তু কাক কেন দেখা যাবে বলো তো বাবা? কারণ আছে। আচ্ছা ভবানী, আমি তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বাড়িতে ফিরবো না এখন আর। তবে রাধামোহন বাবুর সঙ্গে তার গ্রামে যাওয়াটা প্রয়োজন। একটা কাজ করি, চল রাধামোহন বাবুর সঙ্গে আজই তার বাড়িতে যাই। এখন রাত হয়েছে বুঝতে পারছি, কিন্তু আচ্ছা রাধামোহন বাবু, আপনার এখানে রাতের বেলা থাকতে আপত্তি নেই তো? তাহলে কাল সকালে একসাথেই যাওয়া যেত। না না, আমি এখানে কি করে থাকি বলো তো বাবা? ওদিকে পরিবার যে একা থাকবে। তাছাড়া কিছু একটা ব্যবস্থা করব বলেই তো বাড়ি থেকে বেরিয়েছি। আর তোমরা যদি যেতে চাও তাহলে চলো না, আমার সঙ্গে তো হেরিকেন আছে। আর তাছাড়া এই তো সবে সন্ধে নেমেছে, কতক্ষণ আর লাগবে? দেখতে দেখতে চলে যাব। কথাটা মিথ্যে নয়। রামমোহন বাবু নিজে যখন এসেছেন তখন তিনি কিছু একটা ভেবেই এসেছেন। তাছাড়া এখানে রাতের বেলায় থাকার চেয়ে হিমপোতা গ্রামে থাকলে আমাদের সুবিধা হবে। তুই যা বুঝতে পারছিস সেটা আরও কাছ থেকে বোঝা যাবে, কিন্তু তারা না সত্যি ভয়ঙ্কর কিছু, মানে যেভাবে চোখের ওপরে নেওয়ার কথা আমিও কানাঘুষো শুনেছিলাম যে কিছু একটা হয়েছে। একটা না এতটা কথা বলে তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, আপনি ওই রাতে মানে ওই রাধামোহন ব্রহ্মচারী নামক লোকটির সঙ্গে ওই গ্রামে গিয়েছিলেন, যে গ্রামে
এমন এক অবস্থা সেই গ্রামে রাতের বেলা? আরে সে চিন্তা আমার ছিল না, কারণ একই দেহ বন্ধন মন্ত্র আমার জানা আছে। তাছাড়া আমার ওপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদও রয়েছে। আমার ক্ষতি করা এত সহজ হবে না। তাছাড়া একসঙ্গে তিনজন থাকলে খুব একটা বিপদের আশঙ্কা থাকে না। তাই ভবানীর কথায় আর না করার কিছুই ছিল না। তবে রাধামোহন ব্রহ্মচারী এত দূর থেকে এখানে এসেছে, যতই এক গ্রাম হোক না কেন, সে বিকেলের দিকে বেরিয়েছে। মাথায় ভীষণ চিন্তা, তাকে তো আর এভাবে নিয়ে যাওয়া যায় না। তাই কিছুক্ষণ আমরা রইলাম। রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া হলো। খাওয়া দাওয়া সেরে দুজনে দুটো হেরিকেন হাতে নিলাম। আমি রইলাম মাঝামাঝি। গ্রামের বাইরের পথ ধরে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম পাশের গ্রাম হিমপোতার দিকে। পথে রাধামোহন বাবু অনেক কথা বলতে লাগলো, গ্রামের কথা, তার পরিবারের কথা। কথায় কথায় আমাদের এই গ্রামের কথা উঠে এলো। বলতে গেলে আমরা অতীতের স্মৃতি রোমন্থন করে চলেছিলাম একসাথে। দুপাশের ফাঁকা বৃষ্টিতে ধানের জমি, তার মাঝখান থেকে মাটির পথ। সেই পথে আমরা, হাতে আমাদের হেরিকেন। আকাশে কালো মেঘ মাঝে মাঝে দেখা দেয়। আকাশে মেঘ সরে এসে আকাশে চাঁদ ফুটে উঠে যেন আমাদের সামনে ধরা দেয়। এইভাবে চলতে চলতে বেশ রাত্রের দিকে পাশের গ্রাম হিমপোতায় রাধামোহন ব্রহ্মচারীর বাড়িতে গিয়ে পৌঁছলাম। পথে কিন্তু কিছুই হলো না। বাড়িতে ঢুকে রাধামোহন বাবু বললেন, আমি তো বেশ ভয়েই ছিলাম। রাতের বেলা এতটা পথ একা একা যাব। বাবা তারানাথ, তুমি ছিলে বলে সত্যি বোধ হয় কিছু হয়নি। তেমন কোনো ব্যাপার নয়, আপনি ভুল ভাবছেন। আমরা তিনজন একসাথে রয়েছি বলে হয়তো কিছু হয়নি। তাছাড়া আপনি তো বলেছেন এর আগে যে দুজন মারা গেছে তারা রাতের বেলা একাই ছিল। বাড়িতে বিশ্রামের পর একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা করা হলো। রাধামোহন বাবুর স্ত্রী, তার ছেলে, ছেলের বউ সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল তাকে ফিরতে না দেখে। এবার তারা নিশ্চিন্ত মনে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেল। আমাদের খাওয়ার জন্য বলছিল, কিন্তু গরমকালে অতিরিক্ত ভোজন স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাছাড়া এতটা হাঁটাহাঁটি করে এসে সামান্য খিদে পেয়েছিল, কিন্তু এখন খেলে রাতে সে খাবার হজম হবে না। আজ রাতে আর ঘুম হবার কোনো লক্ষণ নেই। রাধামোহন বাবুর ঘরেই আমরা বসে আছি। দুদিকে দুটো জানালা খোলা, সেই জানালা দিয়ে হুড় হুড় করে হাওয়া এসে ঘরে ঢুকছে। ঘরের এক পাশে একটা হেরিকেনও জ্বলছে, তার শিখা মাঝে মাঝে কাঁপছে। তারই মধ্যে ভবানী বলে বসলে, আচ্ছা রাধামোহন বাবু, আপনি তো কিছু দেখেননি তাই না? যারা দেখেছে তারাই মারা গেছে। এমন কেউ নেই যে রাতের বেলায় কিছু দেখেছে অথচ মারা যায়নি। গ্রামে যে আসলে কি হচ্ছে সে কথা তো কেউ জানে না, কিন্তু এমন কেউ আছে যে ধারালো কিছুর আঘাতে চোখ মুখ ফুটো করে ওদের হত্যা করছে। কিন্তু এর পেছনে কি রয়েছে তা তো আমি জানি না।
এই কাকের কথা তো আমায় তারানাথই প্রথম বলল। তারানাথ, তোর হঠাৎ কাকের কথা মনে হলো কেন? যদি এ তন্ত্রের কাজ হয়, আমার সেটাই মনে হচ্ছে। তাহলে ওভাবে হত্যা একমাত্র কাকতন্ত্রের মাধ্যমে কোনো অশুভ শক্তিকে প্রেরণ করলে সেই করে থাকে। কাকের রূপ নিয়ে সে হত্যা করে, কিন্তু অকারণে তো গ্রামের মানুষের কোনো ক্ষতি করবে না। আচ্ছা রাধা মোহন বাবু, আপনি বললেন সপ্তাহখানেক আগে এমনটা শুরু হয়েছে, তার আগে গ্রামে কিছু হয়েছিল? কাপা কাপা গলায় রাধা মোহন বাবুর মুখটা কেমন যেন অদ্ভুত বলেই মনে হচ্ছে। আধো অন্ধকারে ঘরের চারপাশটা একেবারে ছেয়ে রয়েছে। গ্রামে পা দিয়ে একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, যে গ্রামে কোনো এক বিপদের ছায়া ছড়িয়ে রয়েছে। ওই কালো মেঘের আড়ালে ঢেকে থাকা আকাশ আসলে শুধু বৃষ্টি নয়, আরো অন্য কিছু আগাম বার্তা জানান দিচ্ছে। আপনি সত্যি কিছু দেখেছেন? মাত্র দুদিন আগেই আমাদের গ্রামের ওই মুকুন্দ নামের ছেলেটা তো মরল। সেদিনই আমার কিছু একটা মনে হয়েছিল। সন্ধেবেলা যখন বাড়ি থেকে বাইরে বেরিয়েছি, মনে হলো আশেপাশের পরিবেশটা একটু অন্যরকম। গোটা পরিবেশে একটা কেমন ভারী ভারী ভাব রয়েছে। তাছাড়া গ্রামের বাইরের পথে যেখান দিয়ে মুকুন্দ বাড়ি ফিরছিল, সেখানে আমি কাউকে তো একটা দেখেছিলাম, তবে তার উল্টো দিকে একটা ছোট্ট জঙ্গল মতন রয়েছে। সেই জঙ্গলের ভেতরে সে তাড়াতাড়ি কোথায় যেন মিলিয়ে গিয়েছিল। আর আপনার বাড়ির যে কাজের লোকটি মারা গিয়েছিল, মানে ওই যার কথা আপনি বললেন? না, তার ব্যাপারে তো আমি তেমন কিছু জানি না। তার মৃতদেহ গ্রামের শেষের দিকের ওই বিলের কাছে পাওয়া গিয়েছিল। এই একই রকম ভাবেই মারা গেছে। রাত্রে আর কিছু কথা হলো না। ভবানী আর রাধামোহন বাবু কখন যেন ঘুমিয়ে পড়লেন। ঘরের মধ্যে আমাদের সবার ব্যবস্থা হয়েছিল। আমি রাত্রের দিকে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম। আকাশটা তো কালো মেঘে ঢেকে রয়েছে। এদিক ওদিক তাকিয়ে ভালোভাবে তেমন কিছুই দেখা যায় না। কালো মেঘের ফাঁকে মাঝে মাঝে চাঁদটা উকি দিলে বাড়ির চারপাশটা অস্পষ্ট ভাবে চোখের সামনে ভেসে ওঠে। চারপাশে সবাই ঘুমিয়ে রয়েছে। রাত্রির নিস্তব্ধতার একটা নিজস্ব শব্দ আছে, সেই শব্দটা কিন্তু আসছিল না। এই শব্দ না পাওয়ার মানে এই গ্রামের রাত কোনো কারণে বিঘ্নিত হয়েছে। রাত শুভ নয়। একটা ভাবনার উদয় হলো, তাহলে আজ রাতেও যদি কেউ বাড়ির বাইরে থাকে, তাহলে তারও কি এমনই অবস্থা হবে? মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়লাম। কখন যে হাঁটতে হাঁটতে উঠোন পেরিয়ে বাইরে গ্রামের রাস্তায় এসে পড়েছি, সে নিজেরও মনে নেই। এ কথা ও কথা ভাবতে ভাবতে গ্রামের পথ ধরে হেঁটে চলেছি। এদিকে আমি ছোটবেলায় এসেছিলাম। তাছাড়া বছর দুয়েক আগে দুই একবার এখানে আসা হয়েছিল, তবে তার বেশি কিন্তু নয়। আধো অন্ধকার আর সামান্য চাঁদের আলো পথ হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে গেছি। এমন সময় মনে হলো একটা কোথা থেকে যেন চিৎকার ভেসে আসছে। কে যেন প্রবল ভাবে চিৎকার করছে। চিৎকারের শব্দটা শুনে আমি সঙ্গে সঙ্গে শব্দটা কোন দিক থেকে আসছে সে
জানি দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে সামান্য জঙ্গল, অন্য পাশে একটা ফাঁকা পরিত্যক্ত জমি। সেই জমির মাঝখান থেকে ভেসে আসছে শব্দটা। কেউ জানো চিৎকার করে বলছে, আমায় বাঁচাও, বাঁচাও আমায়, কে কোথায় আছো, বাঁচাও, আমায় মেরে ফেললো। আমি ফাঁকা জমির দিকে নামলাম, তারপর বললাম, কে তুমি, কোথায় আছো? তোমায় আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না। আর তোমার কি হয়েছে? তো সঙ্গে সঙ্গে একটা কাকের ডাক শুনতে পেলাম। কর্কশ গলায় সে ডেকে উঠেছে, আর তার সঙ্গে সঙ্গে সেই ছেলেটি চিৎকার ভেসে আসতে লাগলো। আমি যত দ্রুত সম্ভব সামনের দিকে এগিয়ে গেলাম। আমার হাতে আলো নেই। ঘুরতে ঘুরতে এই মুহূর্তে এখানে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করলাম, কারণ জমিতে পা দেওয়ার পরই বুঝতে পেরেছিলাম এই শব্দ খুব একটা সুবিধার নয়। আর একটু এগিয়ে যাচ্ছি, এমন সময় আকাশের কালো মেঘটা সেই মুহূর্তে এক পাশে সরে গেল। আর তখনই আমি চাঁদের আলোয় এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। একটানা এতটা কথা বলে তারানাথ আবার চুপ করতেই এবার আমি বলে উঠলাম, কি দৃশ্য? সেই কাকটাকে আপনি দেখতে পেয়েছিলেন? পেয়েছিলাম। আমার চোখের সামনে সেই কাকপক্ষী ছেলেটি বুকের ওপর উঠে বসেছে, নিজের পায়ে দুটো নখ দিয়ে একবার করে দাবিয়ে তার চোখে আঘাত করার চেষ্টা করছে। ছেলেটাও বুদ্ধিমান, তাই সে দু হাতে নিজের চোখ ঢেকে রেখেছে। তাই কালো ঠোঁট দিয়ে তার কপালে ঠক্কর দিচ্ছে আর কা কা করে চিৎকার করছে। ছেলেটা মাটির ওপর পড়ে গেছে, তবে দু হাতে চোখ ঢেকে রেখে খসটাতে খসটাতে কোনো রকমে পেছনের দিকে সরে যাচ্ছে আর চিৎকার করছে। আপনি কে আমি জানি না, আমার বাঁচান, ওই কাকটাকে তাড়িয়ে দিন, ও আমায় মেরে ফেলবে, ও আমার চোখ নষ্ট করতে চায়। ওখানে একটু সামনে গিয়ে যেতে কাকটা কিন্তু এবার আমার দিকে ঘুরে তাকালো, আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম তার দুটো চোখ কালো নয় বরং টকটকে লাল। লাল উজ্জ্বল চোখে সে আমার দিকে ঘুরে তাকালো। ছেলেটা শরীরের উপরে বসে সে দুটো ডানা দুপাশে ছড়িয়ে ফেললো। কাকের ডানা কি এত বড় হয়, নাকি কাক এত ভালো উঁচুচ হয়? অমন ভয়ঙ্কর গভীর ভাবে কোনো কাককে ডাকতে আমি শুনিনি। তাহলে আমি যা ভেবেছিলাম তাই ঠিক, কেউ কাক তন্ত্র চালনা করেছে। আমি সেই ছেলেটিকে বললাম, তুমি ভয় পেও না, দু হাতে নিজের চোখ ঢেকে রাখো আর ওই কাকটাকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করো। চেষ্টা করেছি, যতবার তাকে সরিয়ে ফেলি আবার সে গায়ের উপরে উঠে আসে। আমার বাঁচান, ওকে আমার উপর থেকে সরিয়ে দিন, আমি চোখ খুলতে পারছি না, চোখ খুললেই আমার। আমি মনে মনে একটা গোপন মন্ত্র উচ্চারণ করলাম। তারপর সেই ফাঁকা পরিত্যক্ত জমি থেকে কাঠিটা ধুলো হাতে তুলে নিলাম। তুলে নিয়ে সেই ধুলোতে মন্ত্র পড়ে 3 বার ফু দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। সেই ছেলেটির গায়ের ওপর সেই ধুলো ছুঁড়ে মারতে তার গোটা শরীরে যেন একবার বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেই কাকটা তার শরীর থেকে ছিটকে গেল উপরের দিকে। সঙ্গে সঙ্গে কান ফাটানো কাকের কর্কশ ডাকে মনে হলো ওই একটা কাকের ডাক হাজারো কাকের সমান। চলে গেছে, আমি এবার চোখ খুলতে পারি? ছেলেটা চোখ খুলে আমার দিকে তাকালো, তারপর ভয় পাওয়া গলায় বলে উঠল,
আপনি সাধু বাবা, আপনি ওই... আমি তোমার কোনো ক্ষতি করিনি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি জানি তুমি কোনো সাধুকে দেখতে পেয়েছো এবং সেই সাধু যে তোমার এই কি করছে তা তুমি ভাবছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমার কথায় সে যেন খানিকটা ভরসা পেল মনে। মাটি থেকে কোনো রকমে উঠে ছিটকে এলো আমার কাছে, তারপর আমার পেছনে দাঁড়িয়ে ভয়ে টক টক করে কাঁপতে লাগলো, কারণ সেই কাকটা আবার আমার দিকে উড়ে এসছে। খানিকটা বোধহয় হবে, তারপর আমাদের মাথার উপর চক্কর খেতে খেতে ডাকতে লাগলো, আমি জানি তুমি এখানেই আছো, বেরিয়ে এসো। তোমার আর লুকিয়ে কোনো লাভ নেই, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই ভালোই ভালোই তুমি বেরিয়ে এসো। আগে বলেছি ফাঁকা জমিটার পথের উল্টো দিকে সারি সারি রয়েছে লম্বা লম্বা কয়েকটা গাছ, তার পেছনের দিকে সামান্য এক জঙ্গল। সে গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো এক সাধু কর্কশ গলায়। সে বললে, কে তুই? তুই আমার সাধনায় ব্যাঘাত ঘটাচ্ছিস? তুই আমার কাজ আটকাচ্ছিস? এত ক্ষমতা? আমি পেছনের দিকে ঘুরে তাকালাম, ততক্ষণে আমার সঙ্গে সেই ছেলেটিও পেছনের দিকে ঘুরে তাকিয়েছে। পথের মাঝখানে এসে দাঁড়িয়েছে যে সাধু, তাকে ভালোভাবে দেখা যায় না, কিন্তু বেশ বুঝতে পারছিলাম সে ভীষণ রেগেছে আমার ওপর। আগের মতোই গম্ভীর আর ক্রুদ্ধ গলায় সে বলল, আমায় আটকাবার ক্ষমতা তোর নেই, দেখ এবার। কথাটা বলে সেই সাধু নিজের ডান হাতটা মাথার ওপর একবার ঘোরালো, তারপর বিড় করে কিছু একটা অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আমি কিন্তু ভয় পেলাম না, দেহ বন্ধন আমার করা রয়েছে। যত বড়ই শক্তি হোক না কেন, দেহ বন্ধন করা থাকলে সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ভয় হলো আমার পাশের ছেলেটির জন্য। তাকে বললাম, যাই হয়ে যাক না কেন কোনো ভয় পাবে না, ভয় পেয়ে যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমায় আমি বাঁচাতে পারবো না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। সাধু মন্ত্র পড়া শেষ করলো, আর তারপরে দেখতে পেলাম আবার সেই কাকটা আমাদের মাথার উপর চক্কর খাচ্ছে। বুঝতে পারলাম তার লক্ষ্য আমি নই, তার লক্ষ্য আমার পাশের সেই ছেলেটি ভয় পেয়ে গেল। আমার বাঁচান, ও আবার আসছে। ছেলেটি দু হাতে নিজের মুখ ঢাকলো। আমি তার কাঁধের কাজটা হাতে নিয়ে ধরে একটা হ্যাচকা টানে তাকে সরিয়ে নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে সেই কাকটা তার শরীরের উপর দিয়ে হাওয়ার যেন একটা ধাক্কা দিয়ে ফিরে চলে গেল উপরের দিকে। সাধু আবার গর্জন করে উঠল, তোর কোনো ক্ষতি করতে আমি চাই না, তুই চলে যা এখান থেকে, চলে যা বলছি। তুমি যে আমার কোনো ক্ষতি করতে চাও না সে কথা সত্যি নয়। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মধু সুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপর যতক্ষণ রয়েছে কোনো নিম্নমানের সাধক আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আগেই বুঝেছিলাম কোনো একজন সাধু কাকতন্ত্রে সিদ্ধ হয়ে এইসব করছে, কিন্তু গ্রামের মানুষরা তোমার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে তারা? আমার একটা চোখ কেড়ে নিয়েছে, আর তাই গ্রামের মানুষের সবার দৃষ্টি আমি এক এক করে কেড়ে নেব, কাউকে ছাড়বো না, কাউকে না।
এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কোনো উত্তর করতে পারলাম না। আমি একটু অবাকই হলাম। আমার পাশের ছেলেটিকে উদ্দেশ্য করে বললাম, তুমি তো এই গ্রামের ছেলে, এমন কিছু কথা তুমি জানো? মানে কোনো সাধু এই গ্রামে এসেছিল, তার কোনো ক্ষতি তোমাদের দ্বারা হয়েছে? এখন মনে পড়েছে, প্রায় বছরখানেক আগের কথা। এক সাধু আমাদের গ্রামে এসেছিল। সেই সাধু ওই গ্রামের বাইরের দিকে ফাঁকা জমিতে থাকতো, কিন্তু তারপর হঠাৎ করেই সেই সাধুকে আমরা সেখানে দেখতে পাইনি। শুনেছিলাম গ্রামের কিছু শ্মশান যাত্রীরা ওই শ্মশানে যাওয়ার পথে সাধুকে উত্ত্যক্ত করেছিল। তারপরে আর কিছু জানি না। শ্মশান যাত্রী দল নেশা ভান করে মাঝে মাঝে আমার কাছে আসতো, তবে সবাই আমায় উত্ত্যক্ত করতো না। কিন্তু সেদিন এই গ্রামেরই কয়েকজন লোক আমায় উত্ত্যক্ত করে। তারা আমার সাধনাতেও ব্যাঘাত ঘটাতে চেয়েছিল। আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম বলে তারা আমার একটা চোখ তাদের হাতের লম্বা লাঠিতে নষ্ট করে দিয়েছিল। আমি সেই জায়গা থেকে চলে গিয়েছিলাম, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আবার আমি ফিরে আসব। বুঝতে পারলাম এ অতি সাধারণ ব্যাপার নয়। এই সাধুর ক্ষতি গ্রামের লোকেরা করেছে, তাই সাধু গ্রামের লোকেদের ক্ষতি করতে চায়, কিন্তু সকল গ্রামের লোকেরা তো তার ক্ষতি করেনি। তাই আমি বললাম, দেখো, তুমিও একজন সাধক, আমিও একজন সাধক। সাধক কখনোই অকারণে কোনো মানুষের ক্ষতি করতে পারে না, সেটা তুমিও পারো না। কিন্তু তোমার সাথে যেহেতু এরা অন্যায় করেছে, তাই তুমি তার প্রতিশোধ নিচ্ছ। তোমায় আটকানো আমার পক্ষে উচিত নয়। কিন্তু একটা কথা ভেবে দেখো, গ্রামের সবাই তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি শুধু শুধু সবার ক্ষতি করছো কেন? সবার ক্ষতি আমি করছি না। সেদিন যারা আমার ক্ষতি করেছিল, আমি বেছে বেছে তাদের ক্ষতি করছি। তেমন হলে তো আমি প্রতিদিনই একজনকে হত্যা করতে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করেছি তাদের জন্য যারা আমার ক্ষতি করেছিল। সঙ্গে সঙ্গে পাশে তাকাতে দেখি ছেলেটি মাথা নিচু করে রয়েছে। বললাম, তার মানে তুমিও ছিলে সেদিন ওদের দলে, ঠিক তো? সে বারবার করে হাতে পায়ে দৌড়তে লাগলে। তারপরে সে বললে, সে দলে ছিল ঠিকই, কিন্তু সে ওই কাজটি করেনি। কাজটা করেছিল মুকুন্দ আর হরি। তা মুকুন্দ আর হরিকে তখন মৃত অবস্থায় পাওয়াই গেছে। সে বারবার করে বোঝাতে চাইল যে তার কোনো দোষ ছিল না। সাধু বাবাকেও সে ওই একই কথা বারবার করে বলতে লাগলে। ছেলেটি ততক্ষণে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে আমার পা জড়িয়ে কাঁদতে শুরু করেছে। এ অবস্থা আমার ভালো লাগে না, কিন্তু তাকে ছাড়াতে পারলাম না। কেন জানি না, সামনের দিকে তাকিয়ে সাধু বাবাকে বললাম, আপনি সাধক মানুষ, আপনি মহান কাজ করেছেন, কিন্তু এভাবে ওদের ক্ষতি নাই বা করলেন, তাতে কি আপনার নষ্ট হয়ে যাওয়া চোখ আবার ফিরে আসবে? তা তো আসবে না। শুধু শুধু এতগুলো মানুষের ক্ষতি করে আপনি কি পাবেন? সে কথা আমি তোর কাছ থেকে শুনবো না। তুই চলে যা এখান থেকে, না হলে আমায় বাধ্য হয়ে প্রথমেই তোকে আমার পথ থেকে সরাতে হবে। এতক্ষণ ধরে সাধুকে আমি ভালো ভাষায় বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই কথায় আমারও কেমন যেন একটা রোগ চেপে গেল। আমি বললাম,
আমার মনে হয় আপনি নিজেও জানেন সেদিন কাজটা আসলে দুজন করেছিল, তাতে শাস্তি আপনি দিয়েছেন, কিন্তু অকারণে ছেলেটিকে মারলে কিংবা বাকি দুজনকে মারলে তাতে আপনার অন্যায় হবে, আর সেই কাজ আমি আপনাকে করতে দেব না। আচ্ছা, তুই আটকাবি আমায়? তাহলে এই দেখ। এবার সেই সাধু নিজের ডান হাতটা মাথার উপর তুলে 3 বার ঘোরালে অস্পষ্ট স্বরে কিছু মন্ত্রোচ্চারণ করতে করতে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। এতক্ষণে একটা কাক আমাদের চারপাশে মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে দেখলাম তারা সবাই ডাকতে শুরু করেছে। এবার যেন শুনতে পেলাম হাজার হাজার পাখির ডাক, আর তার সঙ্গে সঙ্গে ছেলেটি ভয় পাওয়া গলায় আঙ্গুল তুলে দেখালো। সাধু বাবা, ওই দেখুন, ওগুলো কি আসছে আমাদের দিকে। মাথা তুলে সামনের দিকে তাকাতে দেখলাম কালো মেঘের নিচ দিয়ে চাঁদের অল্প আলোর নিচে যেন ডানা মেলে আমাদের দিকে উড়ে উড়ে আসছে হাজার হাজার কাক। তাদের ডাকে চারপাশটা মুখরিত হয়ে গেছে। সাধু অট্ট হাসি করে উঠল, তার হাসিতে যেন চারপাশটা একেবারে কেঁপে উঠেছে। আমার পথে বাধা দিবি? তুই একজন তুচ্ছ সাধক। তুই জানিস আমার ক্ষমতা কত? আজ তোদের দুজনকেই এই জমিতে আমি। কাকের ডাকে আর বাকি কথাগুলো বিশেষ শোনা গেল না। একটু পরে আমাদের চারপাশের আকাশ যেন কালো হয়ে এলো। কাকের দল আমাদের চারপাশে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে নেমে আসতে লাগলো নিচের দিকে। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। কাকতন্ত্রের দীক্ষা আমি কখনোই করিনি, তবে এই শক্তি যে প্রবল, এই মুহূর্তে ক্ষমতার বিরুদ্ধে লড়াই করার মতো কিছুই আমার নেই। আমার পুরোপুরি ক্ষতি হয়তো সে করতে পারবে না, কিন্তু এই ছেলেটিকে আমি বাঁচাতে পারবো না। মনে মনে বারবার সুন্দরী দেবীকে স্মরণ করে চললাম, কিন্তু মনের ভেতর যেন ক্রমশই সাহস হারিয়ে ফেলছিলাম। সাধু পথ ছেড়ে ফাঁকা জমির দিকে নেমে আসছে। কাকের দল আমাদের মাথার ওপর ছাতার মতো ফুটতে ফুটতে নেমে আসছে নিচের দিকে। যেভাবে গাছের মাথায় ঝুড়ি বেঁধে পাখি ধরা হয়, ঠিক সেইভাবে সেই কাকের দল যেন আমাদের একেবারে গিলে ফেলতে চাইছে। খানিকটা সময় এভাবে কেটে গেল। তারপরে হঠাৎ করে যেন মনে হলো সাধু বাবা থেমে গেছে। সাধুর মন্ত্র উচ্চারণ কেন থামলো তা ভেবে সাধুর দিকে তাকাতেই দেখতে পেলাম সাধুর ঠিক পেছনে গ্রামের পথের উপরে কি যেন এসে দাঁড়িয়েছে। সাধু সেদিকে তাকিয়ে বলল, কে কে তুই বল? তুই আসার সঙ্গে সঙ্গে আমার ক্ষমতা কেন কমে আসছে? তুই তুই কে? ছায়ামূর্তি কিন্তু কোনো উত্তর দিল না। তবে আমার কেন যেন মনে হলো এত দূর থেকে সেই ছায়ামূর্তিকে আমি দেখতে না পেলেও সেই ছায়ামূর্তি আমার চেনা। অনেক বিপদের সময় তাকে আমি দেখেছি আমাদের গ্রামের ঘাটে। তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। অনেক বিপদের সময় সে আমার কাছে এসে আমার অদ্ভুত ভাবে সেই বিপদ থেকে বাঁচিয়ে দিয়ে গেছে। মনের মধ্যে সাহস ফিরে পেলাম। কাকগুলো নিচে নেমে আসছিল না। তারা একভাবে ঘুরতে ঘুরতে চিৎকার করে চলেছিল। ছেলেটিকে বললাম, মাটির ওপর উপর হয়ে শুয়ে পড়ো, চোখ আর কান ভালো করে ঢেকে রাখো 2 হাতে, তাহলে তোমাকে
বাঁচাতে পারবো। সে ভীষণ ভয় পেয়েছিল। আমার কথায় এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে মাটির ওপর শুয়ে দু হাতে চোখ মুখ সব ঢেকে রাখলো। আমি তাকালাম সামনের দিকে। সাধু তখনও সেই ছায়া মূর্তির সঙ্গে বাঘ বিতণ্ডা করছে, তবে সেটা অবশ্য একতরফা। সাধু কথা বলছে, সে কিছুই বলছে না। হঠাৎ যেন শুনতে পেলাম কেউ আমাকে বলছে, তারানাথ, এখানে থাকিস না, চলে যা, চলে যা এখান থেকে। এই কথা শোনার পর সেখানে থাকা সাহস আর আমার হলো না। তাড়াতাড়ি ছেলেটাকে মাটি থেকে ডেকে তুললাম। তারপর সেই কাকের তলে নিচ দিয়ে ছুটতে ছুটতে সেই ফাঁকা জায়গাটা থেকে ছেলেটাকে নিয়ে আমি বাইরে বেরিয়ে গ্রামের পথের কাছে এসেছি। এমন সময় দেখতে পেলাম সেই কাকেদের দল উড়ে যাচ্ছে। ওই গ্রামের পথে এসে দাঁড়ালো সেই ছায়া মূর্তির দিকে। ছেলেটি বলে উঠল, সাধু বাবা, ওটা কে? আপনি বিপদে পড়েছেন দেখে আপনাকে বাঁচানোর জন্য কে এলো? ও তুমি বুঝবে না, তাড়াতাড়ি যত সম্ভব বাড়ি ফিরতে হবে। তোমার বাড়ি কোথায়? ওইদিকে, আমাদের এই গ্রামের ওই রাধামোহন ব্রহ্মচারীর বাড়ি কাছাকাছি। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো তা আমি সত্যি বুঝতে পারছি না বাবা। আমাদের গ্রামের মাথা থেকে যদি সত্যি এই বিপদ কেটে যায়, তাহলে তার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। আমি তো ভেবেছিলাম আজ আমার পালা, আমায় আর কেউ বাঁচাতে পারবে না। এই সাধু বাবা যদি না থাকতো, তাহলে হয়তো আমায় আর জ্যান্ত দেখতে পেতে না। তুই কি বুঝতে পেরেছিলি তারানাথ এমন কিছু একটা হতে চলেছে, আর তাই রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে গিয়েছিলিস? ভবানী, রাধা মোহন বাবু সকলেই ভাবলেন আমি আসলে কিছু একটা আন্দাজ করতে পেরেছিলাম, আর তাই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। রাতের বেলা জগদীশ নামে সেই ছেলেটি আমার বেশ খাতির করল। হিমপতা গ্রামে আমরা আরো দুদিন ছিলাম। দুদিনের মধ্যে গ্রামে আর কিচ্ছু হয়নি। একদিন রাতে আমি রাধা মোহন বাবু, ভবানী গোটা গ্রামের পথ ধরে ঘুরে বেরিয়েছি। কোথাও কিচ্ছু নেই, তবে আমার মন এক জায়গায় বেশি দিন টিকে না। এবারেও টিকল না। তাই সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম পথে। তারানাথ চুপ করতেই কিশোরী বলে বসলো, কিন্তু ঠাকুরমশাই, আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করলো কে? আপনি তো বলেছিলেন কাকতন্ত্র সিদ্ধ না হলে কাকতন্ত্রের কোনো শাসকের সঙ্গে লড়াই করা যায় না। তাহলে যে আমার সাহায্য করেছিল সে অনেক উচ্চ স্তরের সাধক, বুঝলে। আর এই সমস্ত তন্ত্র জানার প্রয়োজন হয় না। সবকিছু তো আর তন্ত্রের মধ্যে নয়, তন্ত্রের বাইরে অনেক কিছুই আছে। তার মানে আপনি সেই সাধুর কথা বলতে চাইছেন যে এই সাধু আপনাদের গ্রামে এসেছিল, কিংবা অন্য কোনো সাধু যার সঙ্গে আপনাদের অনেক আগে সাক্ষাৎ হয়েছিল, সে আপনাকে পাঠিয়েছিল? হয়তো তাই, আর না হলে হয়তো অন্য কিছু হতে পারে। সে প্রশ্নের ব্যাখ্যা আমি কখনো খোঁজার চেষ্টা করিনি। গ্রামের বিপদ কেটেছিল, সে ছেলেটিকে বাঁচাতে পেরেছিলাম, তাই আমার কাছে অনেক। সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম গ্রামের পথে। ভবানী সেদিনই নিজের বাড়িতে ফিরে গিয়েছিল। রাধা মোহন বাবু বলেছিল
এরপরে ফিরলে যেন একবার তার সঙ্গে সাক্ষাৎ করে যায়, তবে গোটা জীবনে আর তার সঙ্গে সাক্ষাৎ করার কোনো সুযোগ আমি পাইনি। এতক্ষণ ঝমঝম করে বৃষ্টি হয়ে চলেছে। এবার সেই বৃষ্টিটা সামান্য কমে এসেছে। দেখে কিশোরী বলল, ঠাকুরমশাই, বৃষ্টি সামান্য কমেছে, আবার শুরু হলে তখন বিপদে পড়তে হবে। পথে নেমে তারানাথের বাড়ির গলিতে বড় রাস্তার কাছাকাছি আসবো এমন সময় আবার দেখতে পেলাম সেই কালো কুচকুচে সাধারণের চেয়ে একটু বড় কাকটাকে। আর এবার যেন মনে হলো কাকটা স্পষ্টভাবেই আমাদের দিকে তাকিয়ে আছে। যদিও সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তার কাছে এসে পড়েছি। একবার কি মনে হতে পেছনের দিকে তাকিয়ে দেখলাম, আর এখান থেকে তারানাথের সদর দরজার কাজটা ভালোভাবেই দেখা যায়। দেখি সেই কাকটা যেন সেই দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর কাকে যেন দেখছে বাড়ির ভেতরের দিকে। শেষটা অবশ্য বুঝতে পারলাম না, তবে মনে হলো যেন কাকটা সদর দরজা পেরিয়ে ভেতরের দিকে ঢুকে গেল। ততক্ষণে ট্রাম ঢুকে পড়েছে। এই আবহাওয়ায় হেঁটে যাওয়া ভালো নয়, তাই আমাদের ট্রাম ধরতেই হলো। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।